জোট ছেড়ে স্থানীয় সরকার নির্বাচনে মুখোমুখি জামায়াত এনসিপি সামর্থ্য যাচাই করতেই এমন উদ্যোগ বলছেন দুই দলের নেতারা। সিটি নির্বাচনে হতে পারে সমঝোতা। তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির কঠোর বার্তা, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স বলছে দলের হাইকমান্ড। শৃঙ্খলা ভাঙলেই তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি রিজভির। ঈদে টানা 7 দিন বন্ধ থাকছে অফিস আদালত। আগামী 25 মে থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ছুটি। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত। টানা 5 দিন বৃষ্টির পর পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের বার্তা, কিছুটা কমতে পারে তাপমাত্রা। নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত। বগুড়ায় হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তরের প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়েছিল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। রাজপথের আন্দোলনেও দল দুটি এখন একসঙ্গেই আছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে আলাদা করে প্রার্থীর নাম ঘোষণার পরিকল্পনা চলছে দল দুটির মধ্যে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য এনসিপি ও জামায়াতের আলাদা প্রার্থীর নাম আলোচনায় আসলে বিষয়টি সবার নজর কাড়ে। তবে হঠাৎ করে জোট ছেড়ে দল দুটির মুখোমুখি অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন, এটি কি দুই দলের মধ্যে ফাটল নাকি কৌশল? এ নিয়ে রয়েছে কৌতূহল। এমন তথ্য দিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। সেখানে বলা হয়, নিজেদের সামর্থ্য পরীক্ষা করতে চায় জামায়াত এনসিপি। এজন্য বিভিন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাদাভাবে লড়াইয়ের পরিকল্পনা করা হচ্ছে। রাজনৈতিক হিসাব নিকাশে সিটি নির্বাচনে শেষ পর্যন্ত সমঝোতা যদি হয়ও, ইউপি নির্বাচনে তারা এককভাবেই লড়বেন। এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত ধরেই চলছে দল দুটির প্রস্তুতি। এ বিষয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা নিয়ে এখনো 11 দলে সেরকম আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে আপাতত সব জায়গায় দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চলছে। তবে যেহেতু এখনো সমঝোতার আলোচনা হয়নি, একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলম বলেন, এনসিপি এককভাবে রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়ায় আছে। এ কারণে এখন এককভাবে প্রতিটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করবে দল। পরে যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দীর্ঘমেয়াদী কল্যাণের স্বার্থে কোনো স্থানীয় নির্বাচনে জোট করতে হয়, সেটা তখনকার সিদ্ধান্ত। এদিকে দলীয় সূত্রগুলো বলছে, জামায়াত সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দলের মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমকে নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে এনসিপি ঢাকার 2 সিটি সহ 5 সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা দক্ষিণে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উত্তরে আরিফুল ইসলাম আদিব, কুমিল্লায় তারিকুল ইসলাম, সিলেটে আব্দুর রহমান আফজাল এবং রাজশাহীতে মবস্বর আলী প্রার্থী হবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে ঢাকা দক্ষিণে এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উত্তরে জামায়াতের মোহাম্মদ সেলিমউদ্দিনকে 11 দলীয় ঐক্যের সমর্থন দেওয়ার সম্ভাবনা বেশি বলে জোট সূত্রে জানা গেছে। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, নির্বাচনের সক্ষমতা যাচাই এবং বহুমতের সমর্থন পাওয়া দুটি গুরুত্বপূর্ণ বিষয়। সার্বিক দিক বিবেচনা করে সিটি কর্পোরেশনগুলোতে 11 দলীয় নির্বাচনী ঐক্য পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে পারে, আর তৃণমূল পর্যায়ে এককভাবে নির্বাচন হতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। বিএনপি শীর্ষ নেতৃত্বে কঠোর সতর্কতার পরও দলের তৃণমূল পর্যায়ে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন দলটির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এসব ঘটনার প্রভাব পড়ছে গণমাধ্যম ও সংসদীয় আলোচনাতেও। দলীয় সূত্র ও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশের একাধিক স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সংঘর্ষ সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।
এরপরই দলীয়ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে। একাধিক স্থানে অভিযুক্ত নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে এবং আরও কিছু ক্ষেত্রে তদন্ত চলছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অবস্থাতেই দলের নাম ব্যবহার করে অনিয়ম বা অপরাধকে সহ্য করা হবে না। দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা, নোয়াখালী, চাঁদপুরের সাম্প্রতিক ঘটনাগুলো বিএনপির জন্য সাংগঠনিকভাবে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলটি এখন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান জোরদারের চেষ্টা করছে বলে জানিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী রাজনীতি বিষয়ক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে দলের কোনো নেতাকর্মী অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি সরকার গঠনের আগে ৭ সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এটাই বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহার তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ মে বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে জিলহজ মাসের চাঁদ। সেই হিসেবে আগামী ২৮ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বিবেচনা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ঈদের ছুটি নিয়ে রাতে বৈঠকে বসে মন্ত্রিসভা। সেখানে চূড়ান্ত হয় ঈদের ছুটির দিনক্ষণ। বৃহস্পতিবার রাতে সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে। মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদনও করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সারা দেশের স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহার বান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা। এছাড়া পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদী কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল এবং অর্থায়ন নিশ্চিত করা, নীতিমালার বাস্তবায়ন, পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী এটিকে যুগোপযোগী করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলাও এর উদ্দেশ্য। দেশ জুড়ে কয়েকদিন ধরে তীব্র রোদ আর গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুপুরের দিকে সূর্যের তাপ এতটাই বেশি যে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এই গরম আর অস্বস্তির মধ্যেই স্বস্তি আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, আগামী ৫ দিন দেশের প্রায় সব বিভাগেই ঝড় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ৮ বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার রাজশাহী, ঢাকা ও খুলনা অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বইতে পারে। এদিকে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় আবারও তীব্র গরম অনুভূত হয়েছে। চাঁদপুর ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে একই সঙ্গে কিশোরগঞ্জের নিকলিতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বগুড়ায় প্রায় ৩৮ লাখ নাগরিকের বসবাস হলেও নেই কোনো আন্তর্জাতিক বিমানবন্দর। সে অভাব পূরণ করতে এবার বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, অত্যাধুনিক বিমান ঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার এবং কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান সহ সংশ্লিষ্টরা। পরিদর্শন শেষে তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা বগুড়া পরিদর্শনে এসেছেন। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান বাহিনী ঘাঁটি এবং ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি ১০,৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা সহ নানা উদ্যোগের কথা জানান তারা। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। পরিদর্শন শেষে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, সরকারের সহায়তায় তারা বগুড়ায় একটি অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করবেন। আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক
আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বগুড়ায় প্রথম সফরে বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এই বিমানবন্দর স্থাপনের মাধ্যমে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে আর উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।